গল্প বাসর রাতের মেঘ। শরৎকাল। যদিও সেদিনটা ছিল হেমন্তের শেষ, তবুও আকাশ ছিল ভোরের শিউলির মতো স্নিগ্ধ। এই স্নিগ্ধতা ছুঁয়েছিল অদিতিকে। সেদিনের সূর্যোদয় তার জীবনে এক নতুন দিগন্ত নিয়ে এসেছিল। নাম তার শুভ্র। শুভ্র নামের মতোই তার রং ফর্সা, চোখে স্বপ্ন আর মুখে সরলতার ছাপ। অদিতির বিয়ের লগ্ন ছিল গভীর রাতে। সারাদিনের ক্লান্তি এর নতুন জীবনের প্রত্যাশা নিয়ে যখন সে বাসর ঘরে প্রবেশ করল, তখন তার হৃদস্পন্দন ছিল অন্যরকম। ছোটবেলা থেকে প্রেমের গল্পে আর সিনেমায় যে বাসর রাতের ছবি সে এঁকেছিল, সেই রাতটি আজ তার। চারপাশ সুগন্ধি রজনীগন্ধা আর গোলাপের পাপড়িতে মোড়ানো। মৃদু হলুদ আলোর নিচে বসে আছে শুভ্র, তার বহু প্রতীক্ষিত স্বামী। বিয়েতে তাদের দুজনেরই মত ছিল। বিয়ের আগে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথাও হয়েছে। সেই আলাপচারিতার মুহূর্তগুলো ছিল সহজ, কিন্তু গভীর নয়। শুভ্র ছিল স্বল্পভাষী, বিনয়ী। তার এই লাজুক স্বভাবটাই অদিতিকে মুগ্ধ করেছিল। সে ভেবেছিল, এই সরল, শান্ত মানুষটির হাতেই তার জীবন নিরাপদ। বাসর রাতে ঘরের দরজা বন্ধ হল। শুভ্র ধীর পায়ে এগিয়ে এসে বসল অদিতির পাশে। একটা চাপা উত্তেজনা আর নীরবতা যেন ঘরের বাতাসকে ভারী করে তুলল। প্রথা অনুযায়ী দুজনের মুখ থেকে হাসি উধাও হল। দুজনেই যেন নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সময় নিচ্ছিল। অদিতি মৃদু হেসে শুভ্র দিকে তাকাল। আপনি আপনি ফ্রেশ হয়ে আসুন। শুভ্র চোখে মুখে একটা জোরতা, একটা দ্বিধার ছাপ দেখল অদিতি। সে মাথা নেড়ে ওয়াশরুমের দিকে গেল। তার চলাফেরায় কোথায় যেন একটা অস্থিরতা, কেমন যেন গুটিয়ে থাকার ভাব। শুভ্র যখন ফিরে এলো, তখন রাত প্রায় 2টো। অদিতি তখন বিছানার একপাশে জড়োসড়ো হয়ে বসে। শুভ্র এসে বিছানার অন্য প্রান্তে বসল। দুজনের মাঝে তখন শুধু দূরত্ব নয়, ছিল হাজারো না বলা কথা আর অজানা ভয়। অদিতি এগিয়ে গিয়ে শুভ্র হাতটি ধরল। তার ঠান্ডা হাত থেকে উষ্ণতা নিয়ে সাহস সঞ্চার করে বলল, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? আপনি কি খুব ক্লান্ত? শুভ্র কাঁপা হাতে অদিতির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তার চোখ দুটি ছিল লাল। সেখানে ক্লান্তি নয়, ছিল এক গভীর অস্বস্তি। সে অস্পষ্ট স্বরে বলল, না, মানে, আজ থাকো। আমি আমি খুব টায়ার্ড। অদিতির বুকে যেন কেউ শীতল জল ঢেলে দিল। একটা তীব্র আঘাতের অনুভূতি হলো তার। এ কি বলছে শুভ্র? সারা রাত ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করার পর এমন একটি রাত কি শুধু টায়ার্ড বলে নষ্ট হয়ে যেতে পারে? তার চোখে প্রশ্ন, বিস্ময়ের সামান্য অভিমানে জল চিকচিক করে উঠল। অদিতি নিজেকে সামলে নিল। জোর করে হেসে বলল, ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন। এত বড় একটা দিনের পর ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু শুভ্র ঘুমাল না। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে রইল। অদিতিও না ঘুমিয়ে শুয়ে রইল তার পাশে। দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল। শারীরিক দূরত্ব হয়তো কমিয়ে আনা যেত, কিন্তু মানসিক দূরত্ব তখন পর্বত প্রমাণ। সেদিন রাতে ঘুম হলো না অদিতির। সে কেবল ভাবল, কেন এমন হলো? শুভ্র কি তাকে পছন্দ করে না? নাকি বিয়ের আগে দেখা করার সময় কোনো ভুল বোঝাবুঝি হয়েছে? পরের দিন ভোর হলো। বাসর ঘরের দরজা খুলতেই বাইরের পৃথিবী যেন তাদের নীরবতাকে ভেঙে দিল। দুজনকেই হাসি মুখে সবার সামনে যেতে হলো। শুভ্র স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু তার চোখের কোণে ছিল গভীর কালো ছায়া। পরের 3টি দিনও একই নীরবতায় কাটল। রাতে যখন তারা একা হলো,
শুভ্র তখন অজুহাত খুঁজত। কোনো রাতে বলতো তার মাথা ধরেছে, কোনো রাতে বলতো কাজের কথা মনে পড়ছে। কিন্তু অদিতির চোখ এড়ালো না যে সে বিছানায় এসেও সবসময় তার থেকে দূরে থাকার চেষ্টা করছে। চতুর্থ রাতে অদিতি আর সহ্য করতে পারল না। রাতে যখন শুভ্র বিছানায় এলো, অদিতি তার দিকে ঘুরে স্পষ্ট গলায় বলল, শুভ্র, আমার সাথে কথা বলুন। আপনি কেন এমন করছেন? আপনি কি আমাকে অপছন্দ করেন? শুভ্র চমকে উঠল। সে অদিতির দিকে তাকালো। তার চোখে জল দেখতে পেয়ে শুভ্র মুখটা আরো বিবর্ণ হয়ে গেল। না, না অদিতি, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার মতো সরল সোজা মেয়েই চেয়েছিলাম। তাহলে সমস্যা কোথায়? আপনি কেন আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইছেন না? অদিতি সরাসরি প্রশ্ন করল। শুভ্র মাথা নিচু করে ফেলল। অনেকক্ষণ নীরব থাকার পর তার মুখ থেকে অস্ফুটে বের হলো, আমার আমার ভয় লাগছে। আমি আমি পারছি না। অদিতি এবার বুঝতে পারল, তার সরল লাজুক স্বামী হয়তো শুধু লজ্জিত নয়, তার হয়তো অন্য কোনো শারীরিক দুর্বলতা আছে, যা সে লোকলজ্জার ভয় প্রকাশ করতে পারছে না। বাসর রাতে সে তাকে সুখ দিতে ব্যর্থ হয়েছে, এই ভয়টাই তাকে আরো গুটিয়ে রেখেছে। অদিতি তার হাত ধরল। এবার তার স্বরে ছিল মমতা, রাগ বা অভিমান নয়। দেখুন শুভ্র, আমি আপনার স্ত্রী। আপনার সমস্যাটা আমারও সমস্যা। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা কোনো পাপ নয়। যদি আপনার কোনো শারীরিক দুর্বলতা থাকে, তাহলে তার চিকিৎসা প্রয়োজন। আপনি কেন ডাক্তার দেখাচ্ছেন না? শুভ্র আরো গুটিয়ে গেল। তার মুখটা ভয় ফ্যাকাশে। না, না, ডাক্তার নয়। আর আর লোক জানাজানি হয়ে গেলে। অদিতি বুঝতে পারল, তার স্বামী এই বিষয়টি নিয়ে কতটা দুর্বল। এই দুর্বলতার সুযোগ নিয়ে সে সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে শুভ্র যখন অফিসে গেল, অদিতি তখন বুদ্ধি করে একটি পরিচিত অনলাইন ফার্মেসি থেকে কিছু যৌন শক্তি বর্ধক ঔষধ অর্ডার করল। সে জানত এটি স্থায়ী সমাধান নয়, কিন্তু স্বামীর আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য এটি প্রাথমিক চেষ্টা। সন্ধ্যার মধ্যে ঔষধ হাতে এলো। রাতে খাবার পর অদিতি শুভ্রকে খুব যত্ন করে সেই ঔষধ খাওয়ালেন। তিনি তাকে বোঝালেন, আপনি ভয় পাবেন না। আমি জানি আপনি পারবেন। শুধু রিল্যাক্স করুন। শুভ্র এবার কিছুটা স্বস্তি পেল। তার মুখে প্রথমবারের মতো সামান্য হাসি ফুটল। সে ভাবল, হয়তো তার সমস্যা সত্যিই দূর হয়ে যাবে। সেই রাতে তারা আবার চেষ্টা করল। শুভ্র এবার কিছুটা উদ্যোগী হল। কিন্তু অদিতির চোখে জল এসে গেল। সেই প্রথম চেষ্টা 1 মিনিটের একটু বেশি স্থায়ী হল। অদিতি প্রচণ্ড হতাশ হল। শুভ্র, আমার মনে হয় এই ঔষধটা ভালো না। আপনার উচিত ডাক্তার দেখানো। শুভ্র সেই মুহূর্তে মাথা নিচু করে রইল। সে লজ্জিত ও বিধ্বস্ত। তার মনে হলো সে তার স্ত্রীর কাছে আবার ব্যর্থ হল। এরপরে 7 দিন তাদের মধ্যে এক শীতল দূরত্ব তৈরি হল। রাতে শুভ্র বিছানায় আসত, কিন্তু অদিতির থেকে এক হাত দূরে শুয়ে থাকত, যেন তার স্পর্শ পেলে আবারও সে লজ্জিত হতে পারে। অদিতির সাথে সে কম কথা বলতে শুরু করল। সব সময় যেন কি একটা চিন্তা করছে। খাবার টেবিলেও সে আনমনা হয়ে বসে থাকত। অদিতির বিয়ের পর কক্সবাজার যাওয়ার কথা ছিল, কিন্তু শুভ্র এই মানসিক অবস্থার কারণে সেই পরিকল্পনা বাতিল হল। অদিতি দেখল, তার স্বামী শুধু সে এর দুর্বলতা নয়, সে যেন বিষণ্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষণ্ণতা তাকে ধীরে ধীরে তার প্রিয়জনের থেকে দূরে ঠেলে দিচ্ছিল। বিয়ে হয়েছে 7 দিন হল, কিন্তু অদিতির মনে হলো
সে যেন এক অচেনা মানুষকে বিয়ে করেছে। তার স্বপ্নের বাসর রাত কেবল একরাশ মেঘার নীরবতা নিয়ে এসেছিল। একদিন সকালে তার মা ফোন করলেন। কি রে, কেমন আছিস? তোরা তো আসিস না। শুভ্র কেমন আছে? অদিতি জোর করে হেসে বলল, আমরা ভালো আছি মা, একটু ব্যস্ত, তাই যাওয়া হচ্ছে না। কিন্তু অদিতি জানত, এই 7 দিনে সে স্বামীর বাড়িতে কম, বরং নিজের বাড়িতেই বেশি সময় কাটিয়েছে। কারণ স্বামীর এই দূরত্ব তাকে কষ্ট দিচ্ছিল। এই কষ্ট থেকে বাঁচতেই সে তার চিরচেনা পরিবেশে ফিরতে চেয়েছিল। কিন্তু সে জানত, এই দূরে থাকাটা তাদের সম্পর্কের জন্য আরও ক্ষতিকর। তার এই 7 দিনের অভিজ্ঞতা ছিল এক তিক্ত সত্যের মুখোমুখি হওয়া। সে বুঝতে পারছিল, এটি শুধু ঔষধ বা শারীরিক সমস্যা নয়, এটি তার স্বামীর আত্মবিশ্বাস এবং মানসিক স্বাস্থ্যের প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর তাকেই তার স্বামীর পাশে থেকে খুঁজতে হবে। কিন্তু কিভাবে সে এই লোকলজ্জার ভয় থেকে তার স্বামীকে বের করে আনবে? কিভাবে তাকে বোঝাবে যে এই পৃথিবীতে এর সফল চিকিৎসা আছে? এই প্রশ্নগুলো নিয়ে দ্বিতীয় সপ্তাহের দিকে এগোতে থাকলো তাদের নতুন বিবাহিত জীবন। প্রথম 7 দিনের ব্যর্থতা অদিতিকে যত না হতাশ করেছিল, তার চেয়ে বেশি চিন্তায় ফেলেছিল শুভ্র মানসিক পরিবর্তন। সে ধীরে ধীরে আরও গুটিয়ে যাচ্ছিল। তার হাসিমুখটা কেমন যেন মিলিয়ে গিয়েছিল। সকালের নাস্তা থেকে রাতের খাবার, সব কিছুতেই তার উদাসীনতা স্পষ্ট। অদিতি উপলব্ধি করল, এই সমস্যা শুধু তাদের বেডরুমের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এর ছায়া পড়েছে তাদের সমগ্র জীবনযাত্রায়। বিয়ের 1 সপ্তাহ পেরোনোর পরও কক্সবাজারে টিকিট বুক করা হয়নি। যখনই অদিতি ভ্রমণের প্রসঙ্গ তুলত, শুভ্র কেবল মাথা নেড়ে বলত, পরে করা যাবে। তার চোখে সেই উৎসাহ ছিল না, যা সে বিয়ের আগে দেখিয়েছিল। অদিতি তার মায়ের কাছে বেশি সময় কাটাচ্ছিল, কারণ স্বামীর এই দূরত্ব তার কাছে অসহনীয় লাগছিল। বাবার বাড়িতে অন্তত তার মনে হতো, সে একা নয়। এই মানসিক চাপ থেকে সে কিছুটা মুক্তি পাচ্ছিল। কিন্তু এই দূরে থাকাটা তার মা বাবার চোখে খারাপভাবে ধরা পড়ছিল। একদিন দুপুরে মায়ের কাছে থাকতে থাকতে মা তাকে একা পেয়ে বললেন, কি রে অদিতি, তোদের বিয়ের 1 সপ্তাহ হলো না, আর তুই স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি পড়ে আছিস? তোদের কি কোনো ঝামেলা হয়েছে? অদিতি অস্বস্তি বোধ করল। তার স্বামীর এই গোপন সমস্যা সে কিভাবে তার মাকে বলবে? সেই লোকলজ্জা, যা তার স্বামীকে গ্রাস করেছে, সেটা যেন তাকে স্পর্শ করছিল। অদিতি দ্রুত উত্তর দিল, না মা, তেমন কিছু না, কাজের একটু চাপ, আর তোমাদের দেখতে ইচ্ছা করছিল তাই এসেছি। মা কঠোর চোখে তাকালেন, আমার কাছে মিথ্যে বলিস না। বিয়ের পর স্বামী স্ত্রী একে অপরকে বেশি সময় দেবে, এটাই তো নিয়ম। তোদের তো ভালোবাসার বিয়ে, তোরা তো পছন্দ করেই বিয়ে করেছিস, তাহলে এখন এমন কেন? তুই কি তোর স্বামীকে পছন্দ করছিস না? অদিতির হৃদয়ে ব্যথা লাগল। তার মা ভাবছেন, সে হয়তো এই বিয়েতে সুখী নয় বা স্বামীকে পছন্দ করে না। অদিতির মনে হলো, তার স্বামীর এই দুর্বলতা তাদের ভালোবাসার উপর যেন কালি লেপে দিচ্ছে। সে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, কি যে বলো, আমি ওকে খুব ভালোবাসি, সব ঠিক হয়ে যাবে। এটা নতুন বিয়ে তো, তাই মানিয়ে নিতে একটু সময় লাগছে। তুমি টেনশন করো না। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি না তোদের মধ্যে কি হচ্ছে, তবে আমি এসব ভালো চোখে দেখছি না। এই কথাগুলো অদিতিকে আরো বেশি আঘাত করল। সে বুঝতে পারল, পারিবারিক চাপ ধীরে ধীরে বাড়ছে। এদিকে স্বামীর দুর্বলতা কাটানোর জন্য অদিতি আরো মরিয়া হয়ে উঠল।
যেহেতু প্রথম ঔষধটি কাজে আসেনি, সে ইন্টারনেটে আরও শক্তিশালী এবং কার্যকরী বলে দাবি করা অন্য একটি নামী ব্র্যান্ডের ঔষধ খুঁজে পেল। শুভ্রকে না জানিয়েই সে দ্বিতীয় ঔষধটি অনলাইনে অর্ডার করল। পরের রাতে সে খুব যত্ন করে শুভ্রকে নতুন ঔষধটি খাওয়ালেন। শুভ্রকে সাহস জোগালেন, এবার নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু রিল্যাক্স করো, দেখবে সব স্বাভাবিক। শুভ্র মনে মনে চাইছিল যেন সব ঠিক হয়ে যায়। তার মনে তখন তার স্ত্রীর প্রতি অপার কৃতজ্ঞতা, কারণ অদিতি তাকে লোকলজ্জার হাত থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে। তারা আবার চেষ্টা করল, কিন্তু ফলাফল এবারও একই। বরং মনে হলো আগের বারের চেয়ে এবার আরো দ্রুত শেষ হলো সবকিছু। শুভ্র চোখে মুখে তখন আর শুধু লজ্জা বা ভয় ছিল না, ছিল চরম আত্মধিক্কার। সে অদিতির দিকে একবার তাকিয়ে দ্রুত মুখ ফিরিয়ে নিল। সে যেন নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ মনে করছিল। আমার মনে হয় আমার কিছু হবে না, শুভ্র ফিসফিস করে বলল। তার গলার স্বর ছিল কান্নার কাছাকাছি। অদিতি বুঝল, এভাবে চলতে থাকলে শুভ্র মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। বাজারের ঔষধ আর ইন্টারনেট ঘেঁটে সমস্যার সমাধান হবে না। এবার ডাক্তার দেখানোই জরুরি। পরের দিন অদিতি স্থির করল, আর চুপ থাকা নয়। সে শুভ্রকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য চাপ দেবে। রাতে যখন তারা ডিনার শেষে বসেছিল, অদিতি নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, শুভ্র, আমি জানি আপনার সমস্যা, কিন্তু আর কতদিন এভাবে চলবে? আপনি এই 2টা ঔষধ খেলেন, কোনো লাভ হলো না। এখন আমাদের একজন ভালো ডাক্তার দেখানো উচিত, একজন সাইকোলজিস্ট। শুভ্র মুখটা কঠিন হয়ে গেল। সে চোখ তুলে তাকালো। তুমি বোঝো না কেন? ডাক্তার মানেই জানাজানি। আমি চাই না কেউ জানুক। এই লোকলজ্জা আমি সহ্য করতে পারবো না। লজ্জা কিসের? ডাক্তার কি আমাদের পাড়া প্রতিবেশী? এটা একটা চিকিৎসাযোগ্য রোগ, শুভ্র। যেমন জ্বর হলে ডাক্তার দেখান, এটাও তেমন। আপনি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছেন। অদিতি বলল। শুভ্র কোনো উত্তর দিল না। সে কেবল নীরব রইল, যেন কানে তালা দিয়ে রেখেছে। তার এই নীরবতা অদিতির কাছে এক কঠিন দেওয়াল মনে হল। এভাবে তাদের বিয়ের 1 মাস কেটে গেল। এই 1 মাসে তারা মাত্র 5 বার শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। আর প্রতিটি বারে শুভ্র ব্যর্থতা তাকে আরো দূরে ঠেলে দিয়েছিল। শুভ্র এখন আর অদিতির সাথে কোনো ব্যক্তিগত আলোচনা করত না। সে যেন নিজের ভেতরেই এক জগৎ তৈরি করে নিয়েছে। এই সময়টাতেই শাশুড়ি একদিন অদিতিকে ডাকলেন। তিনি অত্যন্ত মমতাময়ী নারী। তিনি বুঝতে পারছিলেন তার ছেলেটা কেমন যেন বদলে গেছে। বৌমা, শাশুড়ি উদ্বেগ নিয়ে বললেন, আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। ঠিকমতো খাচ্ছে না, কথাও বলছে না। তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তবে মিটমাট করে নাও। নতুন সংসার, এমন ছোটখাটো ভুল হতেই পারে। শাশুড়ির প্রশ্নে অদিতি যেন আকাশ থেকে পড়ল। এই কথা তিনি কিভাবে বলবেন? অদিতি ইতস্তত করে বলল, না মা, তেমন কিছু না, ওর কাজের একটু চাপ, তাই হয়তো একটু চিন্তা করছে। শাশুড়ি তবুও যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি চলে গেলেন, কিন্তু তার কথাগুলো অদিতির কানে বাজতে থাকল। এই সমস্যা শুধু তাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ নেই,
এর ফলে পরিবারেও সন্দেহের জন্ম হচ্ছে। একদিকে মায়ের চাপ, আরেকদিকে শাশুড়ির উদ্বেগ। এর মাঝে শুভ্র উদাসীনতা। অদিতি যেন এক গোলকধাঁধায় আটকে পড়েছে। সে বুঝতে পারল, সমস্যার সমাধান না করলে এই সম্পর্ক শুধু শারীরিক দুর্বলতার কারণে নয়, মানসিক দূরত্বের কারণেও ভেঙে যাবে। পরের দিন রাতে অদিতি আবার শুভ্রকে বোঝাতে বসল। শুভ্র, অদিতি বলল, দেখুন, আপনার মাও চিন্তিত, আমার মাও আমাকে ভুল বুঝছেন। আপনি এভাবে দূরে থাকলে কেউ জানতে পারবে না কেন আপনি এমন করছেন। কিন্তু সবাই মনে করবে আমাদের মধ্যে ভালোবাসা নেই। আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার জন্য হলেও একজন ডাক্তারের কাছে যান। আপনার সুস্থতা এখন আমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। অদিতির কথায় শুভ্র যেন কিছুটা নড়েচড়ে বসল। তার চোখে চোখ রাখল। এই প্রথমবার সে অদিতির কষ্টটা উপলব্ধি করল। তার সমস্যা শুধু তাকেই নয়, তার স্ত্রীকে, তার পরিবারকেও কষ্ট দিচ্ছে। বহু আলোচনার পর শুভ্র অবশেষে রাজি হল। লোকলজ্জার ভয় তখনও ছিল, কিন্তু তার স্ত্রীর প্রতি ভালোবাসা আর তার পরিবারের শান্তি বজায় রাখার ধারণা তাকে সাহস জোগাল। ঠিক আছে, আমি যাব, সে অস্ফুটে বলল। কিন্তু তুমি আমাকে সাহায্য করবে, তুমি সব ঠিক করবে। অদিতি যেন হাঁফ ছেড়ে বাঁচল। তার মনে হল, এতদিনের মেঘ যেন সামান্য হলে সরে গেল। তার স্বামীর সম্মতি, এটাই তার কাছে এখন সবচেয়ে বড় জয়। কিন্তু কোথায় গেলে গোপনতা রক্ষা হবে? কোন ডাক্তার এই স্পর্শকাতর সমস্যাটি মনোযোগ দিয়ে শুনবেন? এই ভাবনা নিয়ে অদিতি ইন্টারনেটে বিশ্বস্ত একজন সাইকোলজিস্ট খুঁজতে শুরু করল। তাদের এই যাত্রার দ্বিতীয় পর্ব শেষ হলো ডাক্তারের ঠিকানা খোঁজার মধ্য দিয়ে, এক নতুন আশার আলো নিয়ে। শুভ্র যখন ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হল, অদিতির মনে হলো যেন সে কঠিন যুদ্ধে প্রথম জয় লাভ করেছে। লোকলজ্জা আর ভয় জয় করে শুভ্র এই সম্মতি ছিল তাদের সম্পর্কের টার্নিং পয়েন্ট। অদিতি ইন্টারনেটে বেশ কিছু খোঁজ খবর নেওয়ার পর অবশেষে একজন স্বনামধন্য সাইকোলজিস্টের সন্ধান পেলেন, যিনি চিকিৎসার ক্ষেত্রে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখেন। ডাক্তারের চেম্বার ছিল তাদের বাসস্থান থেকে বেশ খানিকটা দূরে, অন্য একটি শহরে। অদিতির মনে হলো, দূরত্বটা বরং ভালোই হলো, এখানে পরিচিত কারো সাথে দেখা হওয়ার ভয় থাকবে না। পরের দিন সকালে অদিতি এবং শুভ্র দুজনই ডাক্তারের চেম্বারের উদ্দেশ্যে রওনা হল। শুভ্র মুখে তখনও এক ধরনের জোর তার অস্বস্তি। সে বারবার অদিতিকে জিজ্ঞেস করছিল, কেউ কি জানতে পারবে? তুমি কি নিশ্চিত যে এখানে আমাদের পরিচিত কেউ আসবে না? অদিতি তার হাত শক্ত করে ধরল। শান্ত হন, শুভ্র, কেউ জানতে পারবে না। আর জানলেও কি হবে? আমাদের সুস্থতা সবার আগে। ডাক্তারের চেম্বারে ঢোকার পর শুভ্র হৃৎপিণ্ড দ্রুত লয়ে চলতে শুরু করল। কিন্তু ডাক্তার সাহেব ছিলেন খুবই বন্ধুত্বপূর্ণ এবং পেশাদার। তিনি অত্যন্ত শান্তভাবে তাদের দুজনের কথা শুনলেন। অদিতি তাদের সমস্যা খুলে বললেন, বাসর রাতের ব্যর্থতা, ঘন ঘন বাবার বাড়িতে থাকা, শুভ্র মানসিক দূরত্ব এবং অনলাইনে আনা ঔষধের ব্যর্থতার কথা। শুভ্র চুপ করে বসেছিল, কেবল মাঝে মাঝে মাথা নেড়ে অদিতির কথায় সম্মতি জানাচ্ছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন এক ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন। ডাক্তার সাহেব সব শুনে কিছুক্ষণ হাসলেন। তার হাসিটা ছিল ভরসার, কোনো রকম বিদ্রূপের নয়। দেখুন শুভ্র, ডাক্তার সাহেব শান্ত গলায় বললেন, আপনার এই সমস্যা, অর্থাৎ প্রিম্যাচিওর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন, উত্থানজনিত সমস্যা, এগুলো খুবই সাধারণ সমস্যা।
আমাদের সমাজে এগুলো নিয়ে আলোচনা করা হয় না বলে এটি একটি বিশাল মানসিক চাপ সৃষ্টি করে। আপনার সমস্যাটা শারীরিক নয়, বরং মানসিক চাপ এবং ব্যর্থতার ভয় থেকে আসা এক ধরনের পারফরম্যান্স অ্যাংজাইটি দ্বারা আরও জটিল হয়েছে। ডাক্তারের কথাগুলো শুভ্র বুকের ভার কিছুটা হলেও কমালো। সে বুঝতে পারল সে একা নয়, এই সমস্যা অনেকেরই হয়। ডাক্তার তাকে কিছু পরীক্ষা করালেন এবং তারপর একটি বিস্তারিত প্রেসক্রিপশন লিখলেন। প্রেসক্রিপশনে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও সাপ্লিমেন্ট ছিল, যা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করবে। পাশাপাশি কিছু বিশেষ ব্যায়াম এবং মানসিক থেরাপি এর পরামর্শ দিলেন। আপনাকে অন্তত 2 মাস এই ঔষধ ও নিয়মগুলো মেনে চলতে হবে, ডাক্তার বললেন। কিন্তু মনে রাখবেন, আসল ওষুধ হলো আপনার স্ত্রীর সাপোর্ট এবং আপনার আত্মবিশ্বাস। আপনাকে নিজেকে বারবার বলতে হবে, আমি দুর্বল নই, আমি সুস্থ হচ্ছি। আর এই 2 মাস শারীরিক সম্পর্ক থেকে আপনারা দূরে থাকুন। আপনাদের এখন মনকে শান্ত করতে হবে, শরীরকে বিশ্রাম দিতে হবে। ডাক্তারের এই পরামর্শে শুভ্র মুখে প্রথমবারের মতো স্বস্তির রেখা ফুটল। শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকার কথা শুনে সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। তার ওপর থেকে বিশাল একটা মানসিক চাপ নেমে গেল। অদিতি ডাক্তারের এই পরামর্শে সম্পূর্ণ একমত হলেন। তারা ঔষধ নিয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর থেকে অদিতির মনটা ছিল ফুরফুরে। সে জানত তাদের সমস্যা এখনো মেটেনি, কিন্তু সমাধানের পথে তারা প্রথম পদক্ষেপ নিয়েছে। শুভ্র কিছুটা স্বাভাবিক হয়েছে। ডাক্তারের আশ্বাস তাকে মানসিক শক্তি জুগিয়েছে। অদিতি প্রতিদিন নিয়ম করে শুভ্রকে ঔষধ খাওয়াতেন। তার খাদ্যতালিকায় যোগ করলেন পুষ্টিকর খাবার। প্রতিদিন রাতে খাওয়ার পর তারা দুজনে মিলে কিছুক্ষণ হাঁটতেন। এই সময় তারা নিজেদের সম্পর্ক, ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন, যা এই 1 মাস ধরে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শারীরিক ঘনিষ্ঠতা না থাকলেও তাদের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা ধীরে ধীরে বাড়ছিল। অদিতি মনে মনে রোজ প্রার্থনা করতেন, নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে তার স্বামীর আরোগ্য কামনা করতেন। তার স্বামীর সুস্থতা এখন তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এভাবে কেটে গেল প্রথম 15 দিন। 15 দিন পর একদিন রাতে শুভ্র নিজের থেকেই অদিতিকে জড়িয়ে ধরল। এই প্রথম। এতদিন সে সচেতনভাবে দূরত্ব বজায় রাখত। অদিতি, তুমি আমার জন্য কত কিছু করছো। শুভ্র ফিসফিস করে বলল, আমি জানি না তুমি ছাড়া আমি কি করতাম। অদিতি বলল, আমরা দুজন দুজনের জন্য আছি। চলুন আজ আমরা আবার চেষ্টা করি। আসলে অদিতি ডাক্তারের পরামর্শ মনে রাখলেও 15 দিনের উন্নতির পর তার মনে এক চাপা উত্তেজনা ছিল। সে দেখতে চেয়েছিল এই ঔষধগুলো দ্রুত কোনো ফল দিচ্ছে কিনা। অন্যদিকে শুভ্র হয়তো কিছুটা আত্মবিশ্বাসী বোধ করছিল, কিন্তু শুভ্র কিছুটা দ্বিধায় ছিল। ডাক্তার তো 2 মাস অপেক্ষা করতে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু আমরা শুধু একবার দেখব। অদিতি তাকে সাহস জোগাল, যদি সামান্য পরিবর্তন আসে তাহলে বুঝতে পারবো আমরা সঠিক পথে আছি। অদিতির কথায় শুভ্র রাজি হল। ডাক্তারের নিষেধ অমান্য করে তারা আবার চেষ্টা করল, কিন্তু ফলাফল ছিল ভারাসাজনক। আগের বারের চেয়ে সামান্য উন্নতি হল, কিন্তু তা ছিল অদিতির প্রত্যাশার চেয়ে অনেক কম। শুভ্র মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। সে হতাশায় ভেঙে পড়ল। তার চোখে সেই পুরনো ভয় আর লজ্জা ফিরে এলো। সে দ্রুত বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গেল। অদিতিও হতাশ হলেন, কিন্তু তিনি জানেন এই মুহূর্তে তার স্বামীর পাশে দাঁড়ানোটা সবচেয়ে জরুরি। শুভ্র যখন ফিরে এলো তখন সে মুখ গোমড়া করে দেয়ালে পিঠ দিয়ে বসেছিল। অদিতি এগিয়ে গিয়ে তার হাত ধরলেন। শুভ্র,
তার স্বরে ছিল দৃঢ়তা। কি হলো? কেন হতাশ হচ্ছেন? ডাক্তার কি বলেছিলেন? ঔষধগুলো দীর্ঘমেয়াদী কাজ করবে। 15 দিনে ম্যাজিক হবে না। আমরা ভুল করেছি। ডাক্তারের কথা অমান্য করে চেষ্টা করেছি। কিন্তু অদিতি, আমি চেয়েছিলাম তোমাকে খুশি করতে। শুভ্র বলল। তার চোখে জল। আমি একটা ব্যর্থ স্বামী। আমার দ্বারা কিছু হবে না। আপনি এটা বলবেন না। অদিতি ধমকের সুরে বললেন। কিন্তু তার চোখে ছিল মমতা। আমি আপনাকে খুশি করার জন্য বিয়ে করিনি। আমি আপনাকে ভালোবেসেছি। আপনি সুস্থ হবেনই। আপনাকে পুরো 2 মাস নিয়ম মেনে চলতে হবে। আপনি যদি এখন হতাশ হয়ে ঔষধ ছেড়ে দেন, তাহলে সব শেষ হয়ে যাবে। আপনি আমাকে কথা দিন। আপনি নিয়মিত ঔষধ খাবেন। অদিতি তার হাত আরো শক্ত করে ধরলেন। শুভ্র অদিতির মুখের দিকে তাকিয়ে তার চোখে দেখল এক গভীর বিশ্বাস। তার স্ত্রী তাকে এতটুকু সমর্থন দিচ্ছেন, যেখানে অন্য কোনো স্ত্রী হয়তো তাকে ছেড়ে চলে যেত। এই বিশ্বাসটাই শুভ্রকে নতুন করে সাহস জোগাল। আমি কথা দিচ্ছি, আমি ঔষধ খাব। শুভ্র বলল। আর আর আমি 2 মাস অপেক্ষা করব। এরপর আমরা আবার চেষ্টা করব। অদিতি হাসলেন। এটাই তিনি শুনতে চেয়েছিলেন। তাদের এই যাত্রা শুধু শারীরিক নিরাময়ের নয়, এটি তাদের দুজনের মধ্যে মানসিক বাঁধন দৃঢ় করারও পরীক্ষা। এরপর থেকে শুভ্র আরও কঠোরভাবে ডাক্তারের নির্দেশ মেনে চলতে শুরু করল। সে নিয়মিত তার ভিটামিন ও সাপ্লিমেন্ট গ্রহণ করতে থাকল। এমনকি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন সকালে ধ্যান এবং হালকা ব্যায়াম শুরু করল, যা তাকে মানসিক চাপ কমাতে সাহায্য করছিল। 2 মাসের অপেক্ষা শুরু হলো। এই 2 মাস তারা শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল। কিন্তু এই দূরত্ব যেন তাদের মানসিক নৈকট্যকে আরও বাড়িয়ে দিল। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন তাদের 2 মাসের অপেক্ষার সময় শুরু হলো, তখন অদিতি এবং শুভ্র দুজনের জীবনেই এক নতুন ধরনের স্থিতিশীলতা এলো। শারীরিক সম্পর্কের চাপ না থাকায় শুভ্র কিছুটা হালকা বোধ করছিল। সে মনোযোগ দিতে পারছিল তার নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর। কিন্তু এই স্থিতিশীলতার বাইরে পারিবারিক জীবনে চাপ বাড়ছিল। অদিতি বুঝতে পারছিল, তাদের এই দূরত্ব এবং অস্বাভাবিক জীবনযাপন সবার নজর এড়াচ্ছে না। এই 1 মাস ধরে সে স্বামীর বাড়িতে খুব কম থেকেছে। আর শুভ্র তাকে বাবার বাড়িতে বেশি থাকার ব্যাপারে কোনো বাধা দেয়নি। তার কারণ শুভ্র মনে হয়েছিল, তার সমস্যার জন্য অদিতি দূরে থাকাই স্বাভাবিক। এতে তার কোনো আপত্তি থাকার কথা নয়। এই উদাসীনতা তার মা, অর্থাৎ অদিতির শাশুড়ির চোখে ধরা পড়ল। একদিন বিকেলে শাশুড়ি ফোন করলেন অদিতিকে। যখন অদিতি তার বাবার বাড়িতে ছিলেন। বৌমা। শাশুড়ির কণ্ঠে উদ্বেগ ছিল স্পষ্ট। তোমাদের কি হয়েছে? তোমার স্বামী ইদানিং কেমন যেন চুপচাপ থাকে। আর তুমিও শ্বশুর বাড়িতে কম থাকো। আমি তোমার বাবাকে জিজ্ঞেস করলাম, তারাও তো চিন্তিত। অদিতি এক মুহূর্ত চিন্তা করলেন। তিনি জানেন, সত্যিটা বলা যাবে না, কিন্তু মিথ্যা অজুহাতও আর ধোপে টিকবে না। অদিতি শান্ত কণ্ঠে জবাব দিলেন, মা, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। বরং আমি ওকে একটু স্পেস দিচ্ছি। ওর এখন কাজের খুব চাপ চলছে। নতুন একটা প্রজেক্টে মনোযোগ দিতে হচ্ছে। তাই আমি ভাবলাম, আমি একটু বাবার বাড়ি থেকে আসি, যাতে ও নিশ্চিন্তে কাজ করতে পারে। ওর বিশ্রামের দরকার। শাশুড়ি কিছুটা দ্বিধায় পড়লেন। তাই? কিন্তু আমার তো মনে হচ্ছিল। ঠিক আছে, যদি কাজের চাপ হয়, তবে সাবধানে থাকুক। তবে বেশি দিন বাবার বাড়িতে থেকো না। স্বামীর কাছে থাকাটাই ভালো।
অদিতি প্রতিশ্রুতি দিলেন যে তিনি শিগগিরই শ্বশুরবাড়ি ফিরবেন। এই কৌশলগত উত্তর দেওয়ার উদ্দেশ্য ছিল শুভ্রকে তার সমস্যার জন্য দায়ী না করে পরিস্থিতিকে কাজের চাপ এবং স্বামীকে বিশ্রাম দেওয়ার মোড়কে মুড়ে দেওয়া। এতে শাশুড়ির মন থেকে আপাতত ঝামেলার সন্দেহ দূর হল। অন্যদিকে অদিতির মা বাবার উদ্বেগ তখন তুঙ্গে। অদিতি ঘন ঘন বাড়িতে থাকছে। তার স্বামীর এই উদাসীনতা, সব মিলিয়ে তারা ধরে নিয়েছেন যে অদিতি এই বিয়েতে সুখী নয়। একদিন তার বাবা সরাসরি জিজ্ঞেস করলেন, অদিতি, তোর শাশুড়ি ফোন করেছিলেন? তোর মাও খুব চিন্তা করছে। কেন তুই স্বামীর কাছে যাচ্ছিস না? তুই কি শুভ্রকে পছন্দ করিস না? বিয়ের আগে তোরা নিজেরাই দেখা করেছিস, কথা বলেছিস, তারপর তো বিয়েতে রাজি হলি। তাহলে এখন এমন কেন? এই প্রশ্ন অদিতিকে আরো বেশি আঘাত করল। তার স্বামীর গোপন সমস্যা সে কিভাবে তার বাবা মায়ের সাথে ভাগ করবে? সে জানতা তার বাবা মা খুবই রক্ষণশীল। তারা হয়তো এই সমস্যার গভীরতা বুঝতে পারবেন না এবং উল্টো শুভ্রকে ভুল বুঝে সম্পর্কটা আরো জটিল করে তুলবেন। অদিতি তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, প্লিজ চিন্তা করো না। আমি শুভ্রকে খুব ভালোবাসি। এমন নয় যে আমি ওকে অপছন্দ করি। নতুন বিয়ে তো, তাই ছোটখাটো কিছু বিষয়ে মানিয়ে নিতে সময় লাগছে। আসলে শুভ্র স্বভাবতই একটু লাজুক আর চুপচাপ। আমি একটু চেষ্টা করছি ওর সাথে ভালোভাবে মিশে যেতে। সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। মা বললেন, জানি না তোদের ভিতরে কি হচ্ছে, তবে এই বিষয়গুলো আমি ভালো চোখে দেখছি না। স্বামীর ঘর ছেড়ে এভাবে বাপের বাড়ি পড়ে থাকা ভালো লক্ষণ নয়। অদিতি বুঝতে পারল, পারিবারিক চাপ তাকে আর বেশিদিন বাবার বাড়িতে থাকতে দেবে না। তাই সে সিদ্ধান্ত নিল, এবার তাকে শ্বশুর বাড়িতেই থাকতে হবে এবং শুভ্রর সাথে মানসিক ঘনিষ্ঠতা বাড়াতে হবে, যা শারীরিক ঘনিষ্ঠতা না থাকার শূন্যস্থান পূরণ করবে। অদিতি শ্বশুরবাড়ি ফিরে এলো। শুভ্র খুশি হল, কিন্তু তার চোখে সেই পুরনো অপরাধবোধ এখনো ছিল। সে হয়তো ভাবছিল, তার সমস্যার কারণেই অদিতি বাবার বাড়িতে বেশি ছিল। অদিতি তখন স্বামীর কাছে গিয়ে তার হাত ধরল। আমি জানি আপনি কি ভাবছেন, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাইনি। এখন ডাক্তার যা বলেছেন, আমরা তাই করব, মানসিক ঘনিষ্ঠতা বাড়াবো। তারা দুজন মিলে স্থির করল, এই 2 মাসের অপেক্ষার সময়টা তারা ভিন্নভাবে ব্যবহার করবে। 1. একান্তে সময় তারা প্রতি সন্ধ্যায় একসাথে সিনেমা দেখত বা বই পড়ত। 2. পুরনো দিনের স্মৃতি, তারা বিয়ের আগেকার স্মৃতিগুলো নিয়ে আলোচনা করত, যা তাদের মানসিক নৈকট্য বাড়াতে সাহায্য করল। 3. যত্ন ও স্পর্শ, যদিও শারীরিক সম্পর্ক নিষিদ্ধ ছিল, তবুও তারা একে অপরের হাত ধরে ঘুমাত, আলিঙ্গন করত। এই উষ্ণ স্পর্শ শুভ্র মানসিক চাপ কমাতে সাহায্য করছিল। এই ঘনিষ্ঠতা বাড়ার কারণে শুভ্র ধীরে ধীরে তার বিষণ্ণতা কাটিয়ে উঠতে শুরু করল। সে এখন সময়মতো খাচ্ছে, হাসছে এবং নিজের কাজেও মনোযোগ দিতে পারছে। তার চেহারায় এক ধরনের শান্ত ভাব ফিরে আসছে। তার এই পরিবর্তন শাশুড়ির চোখেও পড়ল। এক রাতে বিছানায় শুয়ে শুভ্র ফিসফিস করে অদিতিকে বলল, আমার মনে হচ্ছে আমি ঠিক হয়ে যাচ্ছি। তোমার সাপোর্ট আর ঔষধ, আমার আর অতটা লজ্জা লাগছে না। আমার মনে হচ্ছে আমি ব্যর্থ নই। অদিতি তার কপালে আলতো করে চুমু খেলেন। এটাই তার সবচেয়ে বড় পুরস্কার। শুভ্র আত্মবিশ্বাস ফিরে আসা, এটাই ছিল তার চিকিৎসার প্রথম ধাপ। কিন্তু এই অপেক্ষার সময়টা ছিল এক কঠিন পরীক্ষা। প্রায় 2 মাস ধরে তারা শারীরিক সম্পর্ক থেকে দূরে ছিল।
রাতে একসাথে ঘুমালেও শুভ্র তার দূরত্ব বজায় রাখত, যা অদিতির মনকে কিছুটা হলেও কষ্ট দিত। পুরুষদের জন্য এই ধরনের সমস্যা সত্যিই লজ্জাজনক। শুভ্র সচেতনভাবে তার লজ্জা এবং দুর্বলতা লুকানোর চেষ্টা করত। সে রাতে কখনোই অদিতির খুব কাছাকাছি আসত না, যাতে অদিতির মনে কোনো আশা না জাগে এবং সে আবার ব্যর্থ না হয়। অদিতি তার এই নীরব দূরত্ব মেনে নিল। সে জানত এই দূরত্ব শারীরিক নয়, তার স্বামীর আত্মবিশ্বাসের অভাবের ফল। যখন 2 মাস প্রায় শেষ হয়ে এলো, তখন এক রাতে শুভ্র অদিতিকে জিজ্ঞেস করল, ডাক্তারের দেওয়া সময় শেষ হতে আর কতদিন বাকি? অদিতির মনে হলো তার স্বামীর মধ্যে আবার সেই পুরনো আগ্রহ এবং উত্তেজনা ফিরে আসছে। সে মৃদু হেসে উত্তর দিল, আর মাত্র 3 দিন। শুভ্র চোখে মুখে এক ধরনের চাপা উত্তেজনা দেখতে পেলেন অদিতি। সেদিনের ব্যর্থতার পর শুভ্র মনে জমে থাকা ভয় হয়তো আজ কিছুটা কেটে গেছে। এবার সে হয়তো সাহস করে এগিয়ে আসবে। এই 2 মাসের অপেক্ষা, পুষ্টিকর খাবার, ভিটামিন এবং অদিতির নিঃশর্ত ভালোবাসা, এই সবই শুভ্রকে প্রস্তুত করছিল জীবনের এক নতুন এবং সুন্দর মুহূর্তের জন্য। অদিতি তার মনের গভীরে এক ধরনের প্রার্থনা করতে লাগলেন, যেন এইবার সব ঠিক হয়ে যায়, যেন তাদের প্রেমের এই কঠিন পরীক্ষা সফল হয়। 2 মাসের অপেক্ষার অবসান হল। এই দীর্ঘ সময় ধরে শুভ্র ডাক্তারের নির্দেশ মেনে চলেছে, আর অদিতি নিঃশর্তভাবে তাকে মানসিক সমর্থন জুগিয়ে গেছে। শারীরিক ঘনিষ্ঠতা থেকে দূরে থাকার ফলে তাদের মানসিক বন্ধন আরও দৃঢ় হয়েছিল। শুভ্র মধ্যে যে আত্মধিক্কার ও বিষণ্ণতা ছিল, তা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। সে এখন অনেক শান্ত, হাসি খুশি এবং জীবন নিয়ে আশাবাদী। অদিতি বুঝতে পারছিলেন তাদের এই নীরব সংগ্রাম সফল হতে চলেছে। তার স্বামীর চোখে এখন আর সেই লজ্জা বা ভয় নেই, বরং ফিরে এসেছে এক ধরনের চাপা উত্তেজনা। 2 মাস পূর্ণ হওয়ার পর 3য় দিন রাতে, যখন তারা একসাথে বিছানায় শুয়েছিল, তখন ঘরের পরিবেশ ছিল অন্যরকম। বাতাস যেন এক নতুন প্রত্যাশায় পূর্ণ। শুভ্র আজ আর অদিতির থেকে দূরত্ব বজায় রাখেনি। সে খুব ধীরে অদিতির দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল জিজ্ঞাসা এবং কিছুটা ভয় মেশানো সাহস। শুভ্র আলতো করে অদিতির হাত ধরল। তার স্পর্শ ছিল উষ্ণ এবং প্রত্যাশিত। অদিতি, সে ফিসফিস করে ডাকল। তার গলার স্বরে ছিল বহুদিনের না বলা আকাঙ্ক্ষা। অদিতি মৃদু হেসে তার দিকে ঘুরলেন। এই মুহূর্তটির জন্য তিনি কতদিন অপেক্ষা করেছেন। তিনি তার স্বামীকে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। তিনি জানেন এইবার শুভ্র আত্মবিশ্বাস তাকে জিতিয়ে দেবে। শুভ্র আর দেরি করল না। সে অদিতির আরও কাছে এলো এবং তাকে গভীরভাবে আলিঙ্গন করল। এই আলিঙ্গন কেবল শারীরিক আকর্ষণ নয়, ছিল দীর্ঘ 2 মাসের মানসিক চাপের মুক্তি এবং ভালোবাসার উষ্ণ প্রকাশ। শুভ্র এই উদ্যোগ অদিতিকে গভীরভাবে স্পর্শ করল। তার মনে হল আজকে মনে হয় সে পারবে। শুভ্র অত্যন্ত ধীরে ধীরে এবং সতর্কতার সাথে অদিতিকে ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত করতে শুরু করল। তার প্রতিটি স্পর্শ ছিল আবেগপূর্ণ, যেখানে কেবল দ্রুততার তাড়না নয়, ছিল মনোযোগ ও ভালোবাসা। অদিতির মনে হচ্ছিল আজকের শুভ্র যেন সম্পূর্ণ নতুন একজন মানুষ। সে তার স্বামীর পরিবর্তন স্পষ্ট অনুভব করতে পারছিল। অদিতি বুঝতে পারছিলেন ঔষধের পাশাপাশি তার স্বামীর মানসিক চিকিৎসা সত্যিই সফল হয়েছে। তার শরীরের উদ্দীপনা জানান দিচ্ছিল শুভ্র তার ভয় ও ব্যর্থতার গণ্ডি পেরিয়ে এসেছে। কিন্তু ঠিক তখনই ঘটল সেই অপ্রত্যাশিত বাধা। যখন শুভ্র উত্তেজনা ছিল তুঙ্গে এবং অদিতিও গভীর আবেগে সাড়া দিচ্ছিলেন, তখন অদিতি হঠাৎ করেই অস্বস্তি বোধ করলেন। তার মনে হল কিছু একটা ঠিক নয়। দ্রুতই তিনি বুঝতে পারলেন আজই তার মাসিক শুরু হয়েছে।
অদিতি যেন আকাশ থেকে পড়লেন। এই মুহূর্তে এমনটা ঘটবে তিনি কল্পনাও করেননি। সাধারণত তার মাসিক শুরু হওয়ার তারিখ আরও 2-1 দিন পরে। এত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে এমন একটি বাধা, যা কেবল শারীরিক দূরত্বই নয়, ধর্মীয় বিধিনিষেধও তৈরি করে, তা অদিতিকে হতবাক করে দিল। শুভ্র তখন গভীর আবেগে মগ্ন। সে তার শারীরিক সমস্যা ভুলে গিয়ে কেবল অদিতিকে কাছে পাওয়ার আনন্দেই বিভোর। তার চোখে মুখে ছিল বিজয়ের উল্লাস। অদিতি দ্বিধায় পড়ে গেলেন। তিনি যদি এখন শুভ্রকে থামিয়ে দেন, তবে শুভ্র সদ্য ফিরে আসা আত্মবিশ্বাস মুহূর্তেই চূর্ণ হয়ে যাবে। 2 মাসের কঠিন সংগ্রাম ব্যর্থ হবে। শুভ্র ভাববে, সে আবার ব্যর্থ হল। হয়তো সে শারীরিক সম্পর্কের উপযুক্ত নয়। তার মানসিক ধাক্কা সামলানো কঠিন হবে। অন্যদিকে মাসিক চলাকালীন ঘনিষ্ঠতা ধর্মীয় ও স্বাস্থ্যগত উভয় দিক থেকেই অনুচিত। কিন্তু অদিতির কাছে এই মুহূর্তে তার স্বামীর মানসিক সুস্থতা ছিল সবচেয়ে বড় অগ্রাধিকার। তিনি জানেন, আজকের এই সফলতা বা ব্যর্থতাই শুভ্র আগামী জীবনের সাহস বা ভয়ের কারণ হবে। অদিতি দ্রুত একটি সিদ্ধান্ত নিলেন। তিনি শুভ্রকে থামালেন না। এই মুহূর্তে শুভ্রকে তার সফলতার চূড়ান্ত অনুভব দেওয়াটা জরুরি। শুভ্র তখন গভীর আবেগে সম্পূর্ণরূপে অদিতির প্রতি মনোযোগী। তার শারীরিক প্রস্তুতি দেখে অদিতি নিশ্চিত হলেন, আজ আর কোনো সমস্যা হবে না। শুভ্র মধ্যে আত্মবিশ্বাসের যে আগুন জ্বলে উঠেছে, তা তাকে সফল করবেই। অদিতি কেবল শুভ্রকে তার সর্বোচ্চ আবেগ ও ভালোবাসা দিয়ে সাড়া দিলেন। যা ঘটল তা ছিল অপ্রত্যাশিত, কিন্তু অত্যন্ত আনন্দদায়ক। শুভ্র এবার আর 1 মিনিট বা তার সামান্য বেশি নয়, বরং পুরোটা সময় অদিতিকে পূর্ণ সুখ দিতে পারল। অদিতি অনুভব করলেন, শুভ্র সমস্যা সম্পূর্ণরূপে সমাধান হয়েছে। যখন সব শেষ হল, শুভ্র হাসিমুখে অদিতির দিকে তাকাল। তার চোখ ভরা ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা, বিজয়ীর হাসি। এই হাসি ছিল বহুদিনের যন্ত্রণা, লজ্জা ও ব্যর্থতার অবসানের হাসি। অদিতি, আমি আমি সফল হয়েছি, শুভ্র ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু তা আনন্দে। আমি তোমাকে খুশি করতে পেরেছি। অদিতি চোখে জল নিয়ে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরলেন। এই মুহূর্তে মাসিকের ব্যাপারটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করলেন না। এই সফলতা তাদের দুজনের জন্য কতটা জরুরি ছিল, তা তিনি হাড়ে হাড়ে বুঝতে পারছিলেন। হ্যাঁ, শুভ্র, আপনি সফল হয়েছেন। আপনি নিজেকে প্রমাণ করেছেন, অদিতি বললেন। শুভ্র তখন অদিতিকে আরো শক্ত করে ধরে, কৃতজ্ঞতায় তার কপালে চুম্বন করল। এই চুম্বন ছিল কেবল স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা নয়, ছিল সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, যিনি কঠিন সময়ে তার পাশে ছিলেন। কিছুক্ষণ পর যখন তারা দুজনেই স্বাভাবিক হল, তখন অদিতি ধীরে ধীরে শুভ্রকে মাসিকের ব্যাপারটা জানালেন। শুভ্র প্রথমে কিছুটা অবাক হল। তাহলে তুমি কেন আমাকে? অদিতি তার হাত ধরলেন। কারণ আমি জানতাম, যদি আপনাকে এই মুহূর্তে থামিয়ে দিতাম, তাহলে আপনার এই আত্মবিশ্বাসটা ভেঙে যেত। আপনি ভাবতেন, আপনি আবার ব্যর্থ হয়েছেন। আমার কাছে আপনার মানসিক সুস্থতা এবং আমাদের সম্পর্কের ভবিষ্যৎ অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। শুভ্র স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকিয়ে রইল। এই নারী কেবল তার স্ত্রী নন, সে তার জীবনদাত্রী। তার এই নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগ শুভ্রকে নতুন করে জীবন দিল। শুভ্র আবেগে অদিতিকে আবার জড়িয়ে ধরল। তুমি আমার জন্য যা করেছ, তা আমি জীবনে ভুলব না। আমি তোমাকে খুব ভালোবাসি, অদিতি। অদিতি হাসলেন। তাদের এই দীর্ঘ এবং কঠিন পরীক্ষা অবশেষে শেষ হল।
তাদের সম্পর্ক এখন শুধু শারীরিক দুর্বলতা বা মানসিক চাপের নয়, বরং অটল বিশ্বাস আর গভীর ভালোবাসার প্রতীক। মেঘ কেটে গিয়ে ভোরের আলো দেখা দিয়েছে। সেই রাতটি ছিল শুভ্র ও অদিতির জীবনের এক নতুন ভোরের আগমন। শারীরিক সফলতার চেয়েও বড় ছিল শুভ্র মানসিক বিজয়। এতদিন ধরে তার ওপর যে ব্যর্থতার বোঝা চেপেছিল, তা যেন এক মুহূর্তে অপসারিত হল। মাসিকের বাধা সত্ত্বেও অদিতির নিঃশর্ত সমর্থন এবং ঝুঁকি নিয়ে তাকে সফলতা অনুভব করানোর সিদ্ধান্ত শুভ্র হৃদয়ে এক গভীর ছাপ ফেলল। সে বুঝতে পারল, তার স্ত্রী শুধু তার প্রেমিকা নন, তিনি তার সবচেয়ে বড় ভরসা এবং রক্ষাকর্ত্রী। সকাল হলো এক নতুন সূর্যের আলো নিয়ে। শুভ্র যখন ঘুম থেকে উঠল, তার চোখে মুখে ছিল এক ধরনের শান্তি ও আনন্দ, যা অদিতি গত 4 মাসে একবারও দেখেনি। শুভ্র, আপনি কেমন বোধ করছেন? অদিতি মৃদু হেসে জিজ্ঞেস করলেন। শুভ্র এগিয়ে এসে অদিতিকে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরায় ছিল উষ্ণতা, কৃতজ্ঞতা এবং গভীর ভালোবাসা। আমি ভালো নেই, অদিতি। আমি দারুণ ভালো আছি। মনে হচ্ছে যেন দীর্ঘদিন পর আমি নিজে শ্বাস নিতে পারছি। তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছ। অদিতি বুঝতে পারলেন, তাদের সমস্যা আর নেই। এখন শুধু দরকার এই আত্মবিশ্বাসকে ধরে রাখা এবং তাদের সম্পর্ককে আরও মজবুত করা। মাসিক চলাকালীন ঘনিষ্ঠতার বিষয়ে শুভ্রকে নিয়ে সামান্য অস্বস্তি থাকলেও অদিতি তাকে বোঝালেন যে তার সেই সিদ্ধান্ত ভুল ছিল না, কারণ এটি তাদের সম্পর্কের জন্য ছিল একটি জরুরি পদক্ষেপ। শুভ্র সম্পূর্ণভাবে অদিতির ত্যাগ ও ভালোবাসার মূল্য দিল। তারা দুজনেই ভবিষ্যতে স্বাস্থ্য এবং ধর্মীয় বিধি মেনে চলার অঙ্গীকার করল। সেই দিনের পর থেকে শুভ্র জীবনযাত্রা আমূল পাল্টে গেল। 1. ব্যক্তিত্বের পরিবর্তন। শুভ্র এখন আর উদাসীন নয়, সে কাজে মনোযোগ দিচ্ছে, সময়ের কাজ সময়মতো করছে। তার মুখে হাসি ফিরে এসেছে এবং সে নিজে থেকেই অদিতির সাথে গল্প করছে। তার মধ্যে সেই সরলতা এখনো আছে, তবে তার সঙ্গে যুক্ত হয়েছে এক দৃঢ় আত্মবিশ্বাস। 2. ঘনিষ্ঠতা। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এখন আর কোনো ভয় বা দ্বিধা নেই। তারা নিয়মিত ঘনিষ্ঠ হচ্ছে, এবং প্রতিটি মুহূর্তই ছিল প্রেম ও আবেগে ভরা। শুভ্র এখন তার স্ত্রীকে পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারছে, যা তাকে আরও খুশি ও আত্মবিশ্বাসী করে তুলছিল। 3. পারিবারিক বন্ধন। শুভ্র এখন শাশুড়ি ও মায়ের ফোন এলে নিজে থেকেই কথা বলে। তাদের প্রতি তার মনোযোগ ও যত্ন বেড়েছে। সে অদিতিকে আর বাবার বাড়িতে বেশি থাকতে উৎসাহিত করে না, বরং এখন সে নিজেই অদিতিকে কাছে পেতে চায়। এই পরিবর্তনগুলো সবার চোখেই ধরা পড়ল। একদিন বিকেলে শাশুড়ি অদিতিকে ফোন করলেন। এবার তার কণ্ঠে আর উদ্বেগ ছিল না, ছিল স্বস্তি আর সামান্য মজা। বৌমা, শাশুড়ি বললেন, আমার ছেলেটার কি হয়েছে বলো তো? সে তো দেখি একেবারে বদলে গেছে। আজকাল সে নিজেই আমাকে ফোন করে খোঁজ নেয়, আমার সাথে গল্প করে। মনে হচ্ছে যেন বিয়ের পর প্রথমবার তোমাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা এসেছে। অদিতি হাসলেন। তিনি বললেন, আমি তো বলেছিলাম মা, কাজের চাপ ছিল। এখন প্রজেক্ট শেষ হয়েছে, তাই মন হালকা। আর আমি তো এখন আপনাদের কাছেই থাকি। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকব। শাশুড়ি আর কোনো প্রশ্ন করলেন না। তিনি খুশি হলেন, কারণ তার ছেলে এখন স্বাভাবিক এবং সুখী। পারিবারিক সন্দেহ ও ফিসফিসানি সম্পূর্ণভাবে বন্ধ হল। অন্যদিকে অদিতির মা বাবার কাছেও এই পরিবর্তন স্পষ্ট হল। অদিতি এখন তাদের বাড়িতে খুব কমই যায়, আর যখন যায় তখন তার মুখে থাকে এক অনাবিল শান্তি। একবার বাবার বাড়িতে গেলে তার মা তাকে একা পেয়ে জিজ্ঞেস করলেন, অদিতি, তুই এখন খুব খুশি দেখাচ্ছিস। তোরা কি অবশেষে মিটমাট করেছিস?
অদিতি তার মাকে জড়িয়ে ধরলেন। মা, আমাদের মধ্যে কখনো ঝগড়া ছিল না, শুধু সামান্য ভুল বোঝাবুঝি ছিল। শুভ্র খুব ভালো, সে আমাকে খুব ভালোবাসে, আমরা এখন খুব সুখী। অদিতির মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার চোখে যে সন্দেহ ছিল তা এখন ভালোবাসায় রূপান্তরিত হল। তিনি বুঝলেন তার মেয়ে এই বিয়েতে সত্যিই সুখী। এই সময়ে শুভ্র মনে পড়ল তাদের বাতিল হওয়া কক্সবাজার ভ্রমণের কথা। সে অদিতিকে সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নিল। একদিন রাতে ডিনারের পর শুভ্র অদিতিকে তার হাতে দুটো টিকিট তুলে দিল। এটা কি? অদিতি উৎসুক হয়ে জিজ্ঞেস করল। এটা আমাদের বকেয়া থাকা হানিমুনের টিকিট, শুভ্র হাসি মুখে বলল। আমি জানি এতদিন তোমার কত কষ্ট হয়েছে। আমার ভুলে আমাদের প্রথম স্বপ্নটা পূরণ হয়নি। এবার আমরা যাব। আমার সব মানসিক মেঘ কেটে গেছে, এখন আমাদের আকাশ মেঘমুক্ত। অদিতি আবেগে আপ্লুত হলেন। তিনি টিকিটগুলো বুকে চেপে ধরলেন। শুভ্র এই উদ্যোগ প্রমাণ করল সে শুধু তার শারীরিক সমস্যা থেকে মুক্তি পায়নি, বরং সে এখন মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং ভালোবাসার মূল্য দিতে জানে। অদিতি শুভ্রকে জড়িয়ে ধরলেন। ধন্যবাদ শুভ্র, আমি জানতাম আমরা একদিন ঠিকই সফল হব। আমি তোমাকে খুব ভালোবাসি। তারা ঠিক করল আগামী সপ্তাহেই তারা কক্সবাজার যাবে। এই সমুদ্র ভ্রমণ হবে তাদের সম্পর্কের নতুন সূচনা এবং তাদের কঠিন পরীক্ষার সফল সমাপ্তির প্রতীক। এটি হবে তাদের ভালোবাসার এক নতুন যাত্রা। শুভ্র এবং অদিতি এখন আর কেবল স্বামী স্ত্রী নয়, তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, বিশ্বস্ত সঙ্গী এবং কঠিন সময়ে পাশে থাকার প্রমাণ। তাদের এই গল্প প্রমাণ করে যে লোকলজ্জা বা ব্যর্থতার ভয় নয়, বরং গভীর ভালোবাসা, ধৈর্য ও সঠিক চিকিৎসা যে কোনো কঠিন সমস্যাকে জয় করতে পারে। দীর্ঘ 4 মাসের মানসিক সংগ্রাম এবং 2 মাসের কঠোর অপেক্ষার পর শুভ্র এবং অদিতির জীবনে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, বহু প্রতীক্ষিত কক্সবাজার ভ্রমণ। এই ট্রিপটি কেবল একটি ছুটি ছিল না, এটি ছিল তাদের ভালোবাসার পুনর্জন্মের উদযাপন, তাদের নীরব প্রতিজ্ঞা এবং সফলতার প্রতীক। ভ্রমণের আগের দিন রাতে শুভ্র এবং অদিতি দুজনেই প্রায় নির্ঘুম কাটালেন। তাদের উত্তেজনা ছিল বাঁধভাঙা। শুভ্র মধ্যে এখন সেই লাজুকতা নেই, বরং আছে এক ধরনের রোমান্টিক উদ্যম। সে নিজেই অদিতিকে জিজ্ঞেস করছিল, তোমার পছন্দের রং কি? কাল সমুদ্রের ধারে তুমি সেই রঙের শাড়ি পরবে। পরের দিন ভোরে তারা যখন ব্যাগেজ নিয়ে শাশুড়ির কাছ থেকে বিদায় নিতে গেল, শাশুড়ির মুখে ছিল নির্মল হাসি। যাও বাবা, ঘুরে এসো, এতদিনে তোমরা নিজেদের জন্য একটু সময় পেলে। শাশুড়ি শুভ্রকে জড়িয়ে ধরে বললেন, আমি জানি তোমরা এখন খুব সুখে আছো। বৌমা, আমার ছেলেটাকে একটু দেখে শুনে রেখো। অদিতি হাসি মুখে শাশুড়ির আশীর্বাদ নিলেন। এই স্বস্তিটুকু তাদের পরিবারে শান্তি ফিরিয়ে এনেছে। এখন আর কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই। তারা যখন গাড়িতে চেপে বসল, শুভ্র অদিতির হাত শক্ত করে ধরল। অদিতি, ধন্যবাদ। এই ভ্রমণটা সম্ভব হতো না যদি তুমি আমার পাশে না থাকতে। অদিতি হেসে বললেন, আর তুমিও যদি সেই সাহসটা না দেখাতে, তবে হয়তো আমরা এখনো সেই মেঘের মধ্যে ডুবে থাকতাম। এখন সব মেঘ কেটে গেছে, শুধু নীল আকাশ বাকি। তাদের বিমান উড়ল ভোরের আলোয়। আকাশে মেঘ ছিল, কিন্তু অদিতির মনে কোনো ভয় ছিল না। সে জানে এই মেঘ ক্ষণস্থায়ী, যেমন ছিল তাদের জীবনের কঠিন সময়টা। কক্সবাজারে পৌঁছে তারা তাদের হোটেলে গেল। রুমের বারান্দা থেকে দেখা যাচ্ছিল বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি। সমুদ্রের গর্জন যেন তাদের কানে এক মুক্তির গান শোনাচ্ছিল।
অদিতি বারান্দায় দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিলেন। আহ, কি শান্তি! ঠিক যেন আমাদের জীবনের মতো। বাইরে থেকে বিশাল, শান্ত, কিন্তু ভেতরে গভীর। শুভ্র অদিতির পেছনে থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরল। ভেতরে ভয় ছিল, ঢেউ ছিল, এখন ভেতরে কেবল তুমি আছো। অদিতি, তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। সেই সন্ধ্যায় তারা প্রথম সমুদ্রের ধারে হাঁটতে গেল। সূর্য তখন পশ্চিমে ডুবছে। আকাশের ক্যানভাসে কমলা, লাল আর বেগুনি রঙের খেলা। শুভ্র আর অদিতি পাশাপাশি হাঁটছিল। তাদের পায়ের নিচে নরম বালি আর সামনে অনন্ত জলরাশি। অদিতি এক মুহূর্তে থেমে শুভ্র দিকে তাকালেন। জানেন শুভ্র, যখন আমাদের প্রথম মাসটা খুব কষ্টে কেটেছিল, তখন আমি প্রায়ই এই সমুদ্রের কথা ভাবতাম কবে আমরা এভাবে হাঁটতে পারবো, যখন আপনার মনে কোনো লজ্জা থাকবে না আর আমার মনে কোনো অভিমান থাকবে না। শুভ্র তাকে নিজের কাছে টেনে নিল। আমিও ভাবতাম, আমি নিজেকে ধিক্কার দিতাম। নিজেকে এত দুর্বল মনে হতো যে তোমার চোখের দিকে তাকাতেও ভয় পেতাম। কিন্তু এখন, অদিতি, আমি তোমার দিকে যতবার তাকাই, ততবার আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তুমি আমাকে সম্পূর্ণ করেছ। সেদিন রাতে তাদের কক্ষের নীরবতা ছিল গভীর ভালোবাসায় পূর্ণ। এতদিন তাদের ঘনিষ্ঠতা ছিল ভয়, লজ্জা আর দ্রুত সফল হওয়ার তাড়নায় মোড়ানো। কিন্তু আজ তাদের ঘনিষ্ঠতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আজ ছিল বিশ্বাস, ধৈর্য আর গভীর ভালোবাসার ফসল। তাদের হৃদয়ের সমস্ত অনুভূতি যেন সেই মুহূর্তে একে অপরের কাছে প্রকাশ পেল। সেখানে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু একে অপরকে অনুভব করার দীর্ঘ আকাঙ্ক্ষা। অদিতি সেই মুহূর্তে বুঝতে পারলেন, একজন পুরুষ কেবল শারীরিক ক্ষমতায় শক্তিশালী হন না, তিনি মানসিক ভালোবাসার দৃঢ়তাই আসল শক্তি লাভ করেন। শুভ্র ভেতরের মানুষটি আজ মুক্ত। পরের কয়েকটি দিন তারা যেন পৃথিবীর সব দুশ্চিন্তা থেকে দূরে ছিলেন। তারা সকালে সমুদ্রের জলে ভিজেছেন, বিকেলে পাহাড়ি ঝর্ণার ধারে ঘুরেছেন, আর রাতে একে অপরের বাহুতে আশ্রয় খুঁজেছেন। একদিন সকালে নাস্তার টেবিলে বসে শুভ্র বলল, আচ্ছা অদিতি, তুমি যখন আমাকে বারবার ঔষধ খেতে দিতে, তখন তোমার কি মনে হতো? তুমি কি কখনো হতাশ হওনি? অদিতি হাসলেন। হতাশ হয়েছিলাম, বিশেষ করে যখন দ্বিতীয় ঔষধটিও কাজ করল না। তখন মনে হয়েছিল, এভাবে আর কতদিন চলবে। কিন্তু যখন দেখলাম আপনি আমার থেকে দূরে দূরে থাকেন, খাবার ঠিকমতো খান না, তখন আমি বুঝলাম, আমার স্বামীর শারীরিক সমস্যার চেয়েও বড় সমস্যা হলো তার ভেতরের বিষণ্ণতা। তখন আমি ঠিক করলাম, ডাক্তার দেখাতে আপনাকে বাধ্য করব, এবং আমি আপনার পাশে থাকব। আমার ভালোবাসার চেয়ে বড় ঔষধ আর কিছু হতে পারে না। শুভ্র শুভ্র তার হাত ধরে বলল, তুমি ঠিক। সেই দিনগুলো খুব কঠিন ছিল, বিশেষ করে যখন মা বাবা জানতে চাইতেন আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা। তুমি যেভাবে কৌশল করে আমাদের সম্পর্কটাকে রক্ষা করেছ, সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। অদিতি মনে মনে ভাবলেন, এই ঋণ শোধ করার প্রয়োজন নেই। তাদের আজকের এই সুখটুকুই সবকিছুর দাম। এই ভ্রমণে তাদের পুরনো ক্ষতগুলো ধুয়ে মুছে গেল। তারা যেন নতুন করে একে অপরের সাথে পরিচিত হল। শুভ্র এখন আর কথা লুকায় না। সে অদিতির সাথে তার সব স্বপ্ন, ভয় এবং আকাঙ্ক্ষা ভাগ করে নেয়। তাদের মধ্যে তৈরি হলো এক গভীর বন্ধুত্ব, যা দাম্পত্য জীবনের ভিত্তি। এক সন্ধ্যায় তারা সমুদ্রের পাড়ে বসেছিল। মৃদু বাতাস বইছে, আর ঢেউয়ের শব্দে চারপাশ শান্ত। শুভ্র পকেট থেকে ছোট একটি আংটির বাক্স বের করল। অদিতি অবাক হয়ে তাকালেন।
এটা কি? এটা আমাদের নতুন আংটি। শুভ্র বলল, আমাদের প্রথম বিয়েটা হয়েছিল অনেক ভয় আর অনিশ্চয়তার মধ্যে। আজকের এই শুভ্র আর অদিতি মুক্ত, সুখী এবং সম্পূর্ণ। আমি চাই এই আংটি পরে আমরা আমাদের ভালোবাসাটাকে নতুন করে প্রতিজ্ঞা করি। প্রতিজ্ঞা করি যে আমরা একে অপরের পাশে থাকব, যে কোনো বিপদে। আর কখনো একে অপরের থেকে কিছু লুকাবো না। শুভ্র হাঁটু গেড়ে বসে অদিতিকে সেই আংটি পরিয়ে দিল। সমুদ্রের পাড়ে, সূর্যাস্তের শেষ আলোয়, অদিতিও শুভ্র হাতে সেই আংটি পরিয়ে দিল। তাদের এই প্রতিজ্ঞা ছিল তাদের নতুন জীবনের সূচনা। তাদের হানিমুন সফল হলো। তারা যখন ফিরে এলো, তখন তারা কেবল স্বামী স্ত্রী নয়, তারা এক আত্মা। তাদের মুখে ছিল বিজয়ের হাসি, আর চোখে ভবিষ্যতের নতুন স্বপ্ন। সেই স্বপ্ন, যা এইবার শুধু তাদের দুজনের নয়, তাদের একটি ছোট পরিবারের। তারা এখন প্রস্তুত ছিল সেই শুভ সংবাদের জন্য, যা তাদের ভালোবাসার বন্ধনকে আরও চিরস্থায়ী করে তুলবে। কক্সবাজার থেকে ফেরার পর শুভ্র এবং অদিতির জীবন সম্পূর্ণ নতুন ছন্দে ফিরে এলো। তাদের সম্পর্কের ভেতরে সেই ভয় ও অনিশ্চয়তার শূন্যস্থান এখন ভরে গেছে গভীর বিশ্বাস আর আনন্দ দিয়ে। শুভ্র মধ্যে পরিবর্তন ছিল সবচেয়ে স্পষ্ট। সে এখন কাজে আরও বেশি মনোযোগী, পরিবারে আরও বেশি উপস্থিত, এবং অদিতির প্রতি তার যত্ন ছিল চোখে পড়ার মতো। অদিতিও স্বস্তিতে ছিলেন। এখন আর তাকে শাশুড়ি বা মায়ের প্রশ্নের উত্তর দিতে হয় না। পরিবারের সদস্যরা তাদের স্বাভাবিক হাসি খুশি দেখে নিশ্চিত যে তারা সুখে আছে। শাশুড়ি প্রায়ই অদিতিকে বলতেন, আমার ছেলেটা যে এত হাসতে পারে, তা তো আমি বিয়ের আগে জানতাম না। সব তোমার জন্য, বৌমা। তাদের জীবন এখন সরল এবং স্বাভাবিক। তারা নিয়মিত শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা বজায় রাখছিল, যা তাদের দাম্পত্য জীবনের ভিত্তি আরও মজবুত করছিল। শুভ্র ডাক্তারের দেওয়া চিকিৎসার রুটিন পুরোপুরি শেষ করে। এখন সম্পূর্ণ সুস্থ। শারীরিক দুর্বলতার সেই অধ্যায় তাদের জীবন থেকে চিরতরে মুছে গেছে। তবে তাদের এই সুখের মাঝেও অদিতি এক নতুন প্রত্যাশার জন্ম অনুভব করছিলেন। কক্সবাজার থেকে ফেরার পর প্রায় 1 মাস কেটে গেল। অদিতির মনে হলো, তার মাসিক চক্রের স্বাভাবিক নিয়মে কিছুটা ব্যতিক্রম ঘটছে। তার শরীর দুর্বল লাগছে। সকালে ঘুম থেকে ওঠার পর গা গোলানো ভাব হচ্ছে এবং খাবারের প্রতি তার তীব্র অনীহা তৈরি হচ্ছে। প্রথম দিকে তিনি ভেবেছিলেন, হয়তো সমুদ্র ভ্রমণের পর আবহাওয়ার পরিবর্তনের কারণে হচ্ছে। কিন্তু লক্ষণগুলো ক্রমাগত চলতে থাকায় তার মনে নতুন আশার সঞ্চার হলো। তিনি কি অন্তঃসত্ত্বা? অদিতি এই কথাটি শুভ্রকে এখনই জানাতে চাননি। তিনি চেয়েছেন, প্রথমে নিজে নিশ্চিত হবেন। এই সুখবরটি শুভ্রকে দেওয়ার জন্য তিনি এক সুন্দর মুহূর্তের অপেক্ষা করছিলেন। একদিন সকালে, শুভ্র যখন অফিসে চলে গেল, অদিতি তখন চুপি চুপি একটি প্রেগন্যান্সি টেস্টিং কিট কিনে আনলেন। হাত কাঁপছিল তার। এই সামান্য কিটটি আজ তাদের জীবনের সবচেয়ে বড় সত্যটি জানাতে চলেছে। টেস্ট করার পর ফলাফলের জন্য অপেক্ষা করা সেই কয়েক মিনিট অদিতির কাছে অনন্তকাল মনে হলো। তার চোখে ছিল ভয়, উত্তেজনা এবং এক গভীর প্রার্থনা। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, যেন তাদের এই ভালোবাসার পূর্ণতা আসে। যখন তিনি কিটের দিকে তাকালেন, তখন তার চোখ জলে ভরে গেল। সেখানে 2টি গোলাপি রেখা স্পষ্ট, ফলাফল পজিটিভ। অদিতি আনন্দে কেঁদে উঠলেন। তিনি এখন আর শুধু শুভ্র স্ত্রী নন, তিনি তাদের অনাগত সন্তানের জননী। তাদের ভালোবাসার কঠিন পরীক্ষা সফল হয়েছে, আর সেই সফলতার ফল এখন তার গর্ভে। তাদের মেঘমুক্ত আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটি আসছে। কিন্তু এই মুহূর্তে তিনি শুভ্রকে কিভাবে জানাবেন? তিনি চেয়েছেন শুভ্রকে একটা সারপ্রাইজ দেবেন।
এমন একটা সারপ্রাইজ যা তাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হবে। সেদিন সন্ধ্যায় শুভ্র যখন অফিস থেকে ফিরল, অদিতি তখন তাকে স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানালেন, কিন্তু তার চোখে মুখে ছিল এক চাপা আনন্দ, যা শুভ্র নজর এড়াল না। কি হয়েছে অদিতি? আজ তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? কোনো ভালো খবর আছে নাকি? শুভ্র জিজ্ঞেস করল। অদিতি হাসলেন। আছে, তবে সেটা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আপনাকে একটা সারপ্রাইজ দেব। শুভ্র হেসে উঠল। ঠিক আছে, আমি অপেক্ষা করব। কিন্তু সারপ্রাইজটা কি নিয়ে, সেটা তো বলতে পারো? না, সেটা বললে সারপ্রাইজ থাকবে না। অদিতি দুষ্টু হাসি হেসে বলল। রাতে ডিনার শেষে অদিতি শুভ্রকে তাদের বেডরুমে নিয়ে এলেন। ঘরের আলো ছিল মায়াবী, আর টেবিলের ওপর রাখা ছিল একটি ছোট সুন্দর উপহারের বাক্স। শুভ্র, এটা আপনার জন্য, অদিতি নরম স্বরে বললেন। শুভ্র আগ্রহ নিয়ে বাক্সটি খুলল। ভেতরে একটি সুন্দর ফ্রেম ছিল। ফ্রেমের মাঝখানে ছোট একটি সাদা কাগজে লেখা, বাবা, আমি আসছি। প্রতীক্ষার প্রহর গুনছে, অদিতি। শুভ্র প্রথমে বুঝতে পারেনি। সে ফ্রেমের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর যখন সে লেখাটার অর্থ উপলব্ধি করল, তখন তার চোখে অবিশ্বাস, বিস্ময় এবং এক গভীর ভালোবাসা উপচে পড়ল। ফ্রেমটি তার হাত থেকে পড়ে যেতে নিচ্ছিল। অদিতি দ্রুত ধরে নিলেন। শুভ্র তখন শিশুর মতো আবেগে অদিতিকে জড়িয়ে ধরল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এই জল ছিল আনন্দ আর কৃতজ্ঞতার। অদিতি, সত্যি? আমরা আমরা বাবা মা হচ্ছি? শুভ্র কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে গেল। অদিতি তার মাথায় হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ শুভ্র, আমাদের ভালোবাসার ফল আসছে। আমাদের সব কষ্টের পর সৃষ্টিকর্তা আমাদের এই উপহার দিয়েছেন। শুভ্র হাঁটু গেড়ে বসে অদিতির পেটে আলতো করে চুমু খেল। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরছিল। সেই মুহূর্তে শুভ্র মনে পড়ল, এই সন্তান আসার পেছনে তার স্ত্রীর কত বড় ভূমিকা ছিল। তার মানসিক দুর্বলতা দূর করে, তাকে একজন সম্পূর্ণ মানুষ হিসেবে ফিরিয়ে এনে অদিতি এই নতুন জীবনের বীজ বপন করেছেন। অদিতি, তুমি আমার জীবন, তুমি আমাকে সম্পূর্ণ করেছ। আমি তোমাকে খুব ভালোবাসি, শুভ্র বলল। অদিতি শুভ্রকে টেনে তুলে জড়িয়ে ধরলেন। তাদের এই আনন্দ ছিল সম্পূর্ণ এবং পবিত্র। তারা দুজনেই নিশ্চিত ছিলেন, তাদের এই সন্তান হবে তাদের ভালোবাসার অটুট বন্ধন এবং অতীতের সব সংগ্রামের বিজয়ের প্রতীক। পরের দিন সকালে তারা তাদের বাবা মা, শাশুড়িকে এই খবরটি দিলেন। পারিবারিক মহলে আনন্দের ঢেউ উঠল। এতদিন ধরে যে উদ্বেগ আর ফিসফিসানি ছিল, তা এখন চাপা পড়ল অনাগত অতিথির আগমনের উল্লাসে। শাশুড়ি অদিতিকে জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম বৌমা, আমার ছেলে তোমাদের জীবনে শান্তি আনবে, সব ভালো কিছু হয়। অদিতির মা বাবাও খুব খুশি হলেন। তাদের সব সন্দেহ দূর হল। তারা বুঝলেন, তাদের মেয়ে সত্যিই সুখী। অদিতি এবং শুভ্র জীবনের কঠিনতম অধ্যায় শেষ হল। এখন শুরু হলো এক নতুন, সুন্দর এবং দায়িত্বপূর্ণ অধ্যায়। তারা এখন শুধু নিজেদের জন্য নয়, তাদের অনাগত সন্তানের জন্য বাঁচবেন। অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরটি শুভ্র এবং অদিতির জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল। তাদের ভালোবাসার কঠিনতম পরীক্ষা শেষ হয়েছে। এখন শুরু হলো সেই ভালোবাসার ফসল ঘরে তোলার মধুর অপেক্ষা। এই ৯টি মাস ছিল তাদের জন্য কেবল সন্তানের আগমন নয়, বরং একে অপরের প্রতি বিশ্বাস, যত্ন এবং অকৃত্রিম ভালোবাসার এক নতুন শিক্ষা। শুভ্র পরিবর্তন ছিল এই সময়ে সবচেয়ে চোখে পড়ার মতো।
যে মানুষটি একসময় নিজের লজ্জার কারণে অদিতির কাছ থেকে দূরে থাকতে চাইতেন, সেই মানুষটি এখন তার স্ত্রীকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইতেন না। তার প্রতিটি আচরণে ছিল এক গভীর মমতা এবং দায়িত্ববোধ। সকালে ঘুম থেকে উঠেই অদিতির গা গোলানো ভাব, মর্নিং সিকনেস শুরু হলে শুভ্র নিজে হাতে তার জন্য স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করত। সে ইন্টারনেট ঘেঁটে জানত এই সময়ে কী ধরনের খাবার অদিতির জন্য উপযুক্ত। বাজারের ব্যাগ ধরা থেকে শুরু করে রাতের বেলা অদিতিকে গল্প শোনানো, সবকিছুই সে হাসি মুখে করত। একদিন রাতে অদিতি শুভ্রকে বললেন, শুভ্র, আপনার কি মনে পড়ে? প্রথম দিকে আপনি আমাকে কিছুতেই স্পর্শ করতে চাইতেন না, ভয়ে দূরে দূরে থাকতেন। আর এখন দেখুন, আমার এত যত্ন নিচ্ছেন, যেন আপনি আমাকে ছাড়া চলতেই পারবেন না। শুভ্র অদিতির হাত ধরে তার পেটের উপর রাখল। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, অদিতি। সেই দিনগুলো ছিল মেঘে ঢাকা। আমি তখন নিজের দুর্বলতার ভয়ে অন্ধ ছিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আজ আমি সম্পূর্ণ মানুষ। এই সন্তানের আগমন কেবল তোমার একার হাতে সম্ভব হয়নি। এর পেছনে আমাদের দুজনেরই কঠিন সংগ্রাম আছে। আমি প্রতি মুহূর্তে অনুভব করি, এই সন্তানের কারণে আমি তোমার কাছে ঋণী। তাই আমি কোনো কিছুর বিনিময়ে এই যত্ন নেওয়া থামাব না। অদিতির চোখ জলে ভরে গেল। তিনি জানতেন, শুভ্র এই পরিবর্তন ছিল তাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া। পারিবারিক সান্নিধ্য ও আনন্দ। অদিতির গর্ভাবস্থা তাদের দুই পরিবারকে কাছে নিয়ে এলো। শাশুড়িমা প্রায়ই অদিতির জন্য নানা ধরনের সুস্বাদু খাবার রান্না করে পাঠাতেন। তিনি তার ছেলের এই নতুন দায়িত্ববোধ দেখে খুশি ছিলেন। তিনি অদিতিকে কাছে ডেকে বলতেন, বৌমা, আমার শুভ্রটা যে এতটা কেয়ারিং হতে পারে, তা তো আমি জানতাম না। তোমাদের দেখে খুব শান্তি পাই। আমার একটা নাতি বা নাতনি আসছে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। অদিতির মা বাবা নিয়মিত খোঁজ খবর নিতেন। তাদের অতীতের সব সন্দেহ দূর হয়ে গিয়েছিল। তারা এখন নিশ্চিত, তাদের মেয়েটি সঠিক হাতেই আছে। অদিতির মা প্রায়ই এসে তাকে দেখে যেতেন এবং সাহস যোগাতেন। যখন অদিতিকে খুব দুর্বল লাগত, তখন তার মা এসে থাকতেন। আর শুভ্র তখন তার শাশুড়ির প্রতিও ছিল যত্নশীল। দুই পরিবারের এই আনন্দ আর ভালোবাসা শুভ্র ও অদিতির সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। তারা দুজনেই উপলব্ধি করলেন, তাদের ব্যক্তিগত সমস্যাটি এখন পরিবারের বন্ধনকে আরও মজবুত করেছে। সফলতার প্রতীক। গর্ভাবস্থার মাসগুলো দ্রুত কেটে যেতে থাকল। শুভ্র প্রতিদিন রাতে ঘুমানোর আগে অদিতির পেটে কান পেতে থাকত। সে অনুভব করতে চাইত তাদের অনাগত সন্তানের উপস্থিতি। একদিন শুভ্র অদিতিকে জিজ্ঞেস করল, অদিতি, যদি আমাদের একটা ছেলে হয়, তার নাম কি রাখব? অদিতি হাসলেন, ছেলে হোক বা মেয়ে, নাম আমরা এমন কিছু রাখব যা আমাদের এই সংগ্রাম আর ভালোবাসার প্রতীক হবে। তারা দুজনে মিলে সন্তানের জন্য একটি নাম ঠিক করল। যদি মেয়ে হয়, তবে নাম হবে মেঘলা। এই নামটি অদিতির খুব পছন্দ হলো, কারণ মেঘ কেটে গেলেই তো আকাশ নির্মল হয়। আর তাদের জীবনের মেঘ কেটে গিয়ে এই সন্তান আসছে। সময় এগিয়ে চলল। তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল লোকলজ্জা এবং শারীরিক দুর্বলতা জয় করা। আর এখন সবচেয়ে মধুর পরীক্ষা হল প্রথম সন্তানের জন্ম দেওয়া। চূড়ান্ত প্রহর। অদিতির গর্ভাবস্থার নবম মাস শেষ হল। ডাক্তার নির্ধারিত তারিখের কাছাকাছি আসতেই শুভ্র উত্তেজনা এবং উদ্বেগ দুটোই বাড়তে থাকল। সে অফিসের কাজ সামলে সব সময় অদিতির কাছাকাছি থাকার চেষ্টা করত। সে রাতের বেলা অদিতিকে জড়িয়ে ধরে ঘুমাত, যেন তার উষ্ণ স্পর্শেই অদিতির সব ব্যথা দূর হয়ে যায়। এক গভীর রাতে প্রসব ব্যথা শুরু হতেই অদিতি শুভ্রকে ডাকলেন।
শুভ্র এতদিনের প্রস্তুতি সত্ত্বেও কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। তার মধ্যে সেই পুরনো ভয় বা দুর্বলতা আর নেই, আছে কেবল একজন দায়িত্বশীল স্বামীর দৃঢ়তা। শুভ্র দ্রুত গাড়ি বের করে অদিতিকে নিয়ে হাসপাতালে পৌঁছাল। হাসপাতালে তার মা বাবা এবং অদিতির মা বাবা আগে থেকেই অপেক্ষা করছিলেন। প্রসব কক্ষের বাইরে শুভ্র অস্থিরতা ছিল দেখার মতো। সে ক্রমাগত হাঁটছিল আর প্রার্থনা করছিল। তার মা তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু শুভ্র মনে তখন কেবলই অদিতির কষ্টের ছবি। তার মনে পড়ছিল মাত্র কয়েক মাস আগে সে কতটা অসহায় ছিল, আর আজ সে তার স্ত্রীর সবচেয়ে কঠিন সময়ে তার পাশে দাঁড়াতে পারছে। এই মুহূর্তের ভয় তার অতীতের সব ভয়কে জয় করে নিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর নার্স বাইরে এলেন, তার মুখে হাসি। অভিনন্দন, আপনাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। শুভ্র কানে যেন স্বর্গীয় সঙ্গীত বাজল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, তার চোখে আনন্দের জল। তাদের জীবনে মেঘ কেটে গিয়ে মেঘলা নামের নতুন ভোরের আলো এসেছে। শুভ্র দ্রুত তার মা বাবা এবং শ্বশুর শাশুড়িকে জড়িয়ে ধরল। তাদের চোখেও ছিল একই আনন্দ। কিছুক্ষণ পর শুভ্রকে প্রসব কক্ষে ঢুকতে দেওয়া হলো। অদিতি তখন ক্লান্ত, কিন্তু তার মুখে ছিল বিজয়ের হাসি। তার কোলে শুয়ে আছে তাদের ছোট্ট কন্যা মেঘলা। শুভ্র এগিয়ে গিয়ে অদিতির হাত ধরল। ধন্যবাদ অদিতি, তুমি আমাকে বাবা হওয়ার সুযোগ দিয়েছ। তুমি আমার জীবনের সবথেকে বড় যোদ্ধা। অদিতি মৃদু হাসলেন। আমরা দুজনেই যোদ্ধা, শুভ্র আর এই মেঘলা আমাদের যুদ্ধের সফলতার প্রতীক। শুভ্র আলতো করে মেঘলাকে কোলে তুলে নিল। ছোট্ট মেঘলার মুখটি ছিল শুভ্র মতোই সরল, আর চোখে ছিল অদিতির মতোই দৃঢ়তার ছাপ। শুভ্র তার মেয়ের কপালে গভীর মমতা দিয়ে চুমু খেল। তার মনে হল এই শিশুটির মধ্যে কেবল তাদের ভালোবাসা নয়, তাদের জীবনের সব সংগ্রাম, ধৈর্য আর বিশ্বাস মিশে আছে। নবম পর্বের সমাপ্তি হলো এই আনন্দময় মুহূর্তে। তাদের জীবনে এখন শুধু শান্তি আর সুখ। তাদের জীবনে সব মেঘ কেটে গিয়ে এসেছে এক উজ্জ্বল নির্মল আকাশ, যেখানে তাদের ভালোবাসার ফসল। মেঘলা নতুন স্বপ্ন নিয়ে হাসছে। শুভ্র এবং অদিতির কন্যা সন্তান মেঘলা তাদের জীবনে নিয়ে এসেছিল এক অনাবিল আনন্দ। হাসপাতালের সেই ঘরটি যেন কেবল প্রসব কক্ষ ছিল না, ছিল তাদের জীবনের নতুন এক তীর্থস্থান। মেঘলার আগমনে তাদের অতীতের সব কষ্ট, লজ্জা ও সংগ্রামের স্মৃতি এক লহমায় মুছে গেল। সে ছিল তাদের অটুট বিশ্বাস এবং গভীর ভালোবাসার সাক্ষ্য। অদিতি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। শুভ্র যত্নে কোনো ত্রুটি ছিল না। সে এখন একজন অভিজ্ঞ বাবার মতো সব কাজ সামলে নিচ্ছিল। রাতে ঘুম ভাঙলে উঠে আসত, অদিতিকে সাহস যোগাত এবং মেয়ের প্রতিটি ছোট ছোট চাহিদার দিকে নজর দিত। অদিতির মা এবং শাশুড়িমা পালা করে এসে তাদের সাহায্য করতেন, কিন্তু শুভ্র বেশিরভাগ কাজ নিজেই করতে চাইত। অদিতি একদিন শুভ্রকে বললেন, আপনি একজন আদর্শ স্বামী এবং আদর্শ বাবা। একসময় আপনি আমার থেকে দূরে দূরে থাকতেন ভয়, আর এখন দেখুন, আপনি আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়েন না। শুভ্র হেসে মেঘলার কপালে চুমু খেল। আমি ভয় পেতাম, কারণ আমার মনে হয়েছিল আমি দুর্বল, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসা আর আত্মবিশ্বাসের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। মেঘলা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার, আর তুমি আমার শ্রেষ্ঠ শিক্ষক। তাদের জীবনে এখন সম্পূর্ণ স্থিতিশীলতা এসেছে। শুভ্র তার কাজ এবং পরিবার দুটির মধ্যে দারুণ ভারসাম্য বজায় রাখছে। সে এখন তার বন্ধুদের সাথেও খুব স্বাভাবিকভাবে মিশে। সেই আনমনা ভাব, সেই বিষণ্ণতা, সবই আজ দূর অতীত। নামকরণ অনুষ্ঠান মেঘমুক্তির উৎসব।
মেঘলার জন্মের 1 মাস পর তাদের বাড়িতে তার নামকরণের অনুষ্ঠানের আয়োজন করা হলো। 2 পরিবারের সব সদস্য, আত্মীয় স্বজন এবং শুভ্র ঘনিষ্ঠ বন্ধুরা আমন্ত্রিত ছিলেন। 4 মাস আগে এই বাড়িতে ছিল চাপা উদ্বেগ আর ফিসফিসানি, আর আজ সেখানে কেবল হাসি, আনন্দ আর উৎসবের মেজাজ। অনুষ্ঠানের এক ফাঁকে অদিতির মা অদিতিকে কাছে ডেকে বললেন, তোর বাবা মা কত ভুলি না ভাবছিলাম। আমরা মনে করেছিলাম তোরা সুখী নোস, তোর স্বামীর কোনো সমস্যা আছে। তা তো স্বপ্নেও ভাবিনি। তোর শাশুড়িও এখন কত খুশি। এই সামান্য দুর্বলতাকে তুই যে ধৈর্য আর ভালোবাসা দিয়ে জয় করেছিস, মা, তা শিক্ষণীয়। তুই আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করেছিস। অদিতি তার মায়ের হাত ধরে বললেন, সবই ঠিক হয়েছে মা, আমাদের সম্পর্ক এখন আরো দৃঢ় হয়েছে। শুভ্র খুব ভালো মানুষ, ওর শুধু একটু মানসিক সমর্থনের প্রয়োজন ছিল। শুভ্র শাশুড়ি মাও অদিতিকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, তুমি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছ। আজ আমি নিশ্চিন্ত, আমার ছেলে তার জীবনে সঠিক মানুষটিকে পেয়েছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের কন্যার নাম ঘোষণা করা হলো মেঘলা। শুভ্র যখন সবাইকে জানালো এই নাম রাখার কারণ হলো তাদের জীবনের সব মেঘ কেটে গিয়ে এই কন্যা সন্তান এসেছে, তখন উপস্থিত সবাই আবেগে আপ্লুত হলেন। এই নামটি তাদের সংগ্রামের এক নীরব এবং সুন্দর প্রতীক হয়ে রইল। শুভ্র চূড়ান্ত আত্ম উপলব্ধি। রাতে যখন সবাই চলে গেল, শুভ্র এবং অদিতি তাদের ছোট্ট মেঘলাকে নিয়ে বিছানায় শুয়েছিল। শুভ্র তখন অদিতিকে উদ্দেশ্য করে এক গভীর কথা বলল, অদিতি, জানো, আমি যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম আমি পুরুষ হিসেবে ব্যর্থ। আমার পুরুষত্ব বুঝি চিরতরে হারিয়ে গেল। কিন্তু এই পুরো যাত্রাপথে তুমি আমাকে শিখিয়েছ পুরুষত্ব কেবল শারীরিক সক্ষমতা নয়। পুরুষত্ব হলো একজন স্ত্রী ও পরিবারের প্রতি দায়িত্ববোধ। কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাস ধরে রাখা এবং ভালোবাসাকে সম্মান করা। সে অদিতির হাত ধরল, তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে শিখিয়েছ সমাজে লোকলজ্জার ভয় না পেয়ে নিজের সমস্যার কথা খোলাখুলি বলা এবং চিকিৎসা করা জরুরি। আর তুমি যদি আমাকে সেই সাহস না দিতে, তবে আমি চিরকাল সেই লজ্জার অন্ধকারে ডুবে থাকতাম এবং আমাদের জীবনটা শেষ হয়ে যেত। অদিতি মুচকি হাসলেন, আমরা দুজনেই একে অপরের রক্ষাকর্তা। শুভ্র, আমার হয়তো কোনো শারীরিক সমস্যা ছিল না, কিন্তু আপনার এই কষ্টে আমিও মানসিকভাবে ভেঙে যাচ্ছিলাম। আপনার চিকিৎসা যেমন জরুরি ছিল, আমার মানসিক সমর্থনও তেমনই জরুরি ছিল। এখন আমরা সম্পূর্ণ, আর আমাদের এই সম্পূর্ণতার ফল আমাদের মেঘলা। ভবিষ্যতের স্বপ্ন ও হ্যাপি এন্ডিং। মেঘলাকে নিয়ে তাদের জীবন এখন ভালোবাসার বাঁধনে বাঁধা। তারা স্থির করল, ভবিষ্যতে তারা আরো নতুন নতুন জায়গায় ঘুরতে যাবে, মেঘলাকে নিয়ে নতুন স্মৃতি তৈরি করবে। শুভ্র তার জীবনে যে নতুন উদ্যম পেয়েছে, তা দিয়ে সে তার কর্মজীবনেও অনেক সাফল্য অর্জন করল। তাদের গল্পটি ছিল এক নীরব অথচ গভীর ভালোবাসার উপন্যাস, যে ভালোবাসায় কোনো দুর্বলতা স্থান পায় না, যে ভালোবাসায় লোকলজ্জা কিংবা ব্যর্থতার ভয় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। তাদের জীবনের সেই কঠিন সময়টি ছিল মাত্র এক টুকরো মেঘের আঁচল, যা দ্রুতই সরে গিয়ে জীবনের দিগন্তে এনেছিল নির্মল নীল আকাশ। শুভ্র এবং অদিতি তাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে লাগল। তাদের সম্পর্ক হয়ে উঠল অন্য দম্পতিদের জন্য অনুপ্রেরণা, যা প্রমাণ করে ভালোবাসা যদি সত্য হয়, তবে তা জীবনের যে কোনো কঠিন পরীক্ষাকে হাসিমুখে জয় করতে পারে। তাদের এই সুখী পরিবার ছিল সেই হ্যাপি এন্ডিং, যা তারা দুজনেই একসময় হৃদয়ের গভীরে প্রার্থনা করেছিল। সমাপ্ত।